গত ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত। যাদের বিরুদ্ধে যারা অপরাধী অথবা যারা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা আসলে কোন আইনে কিভাবে তারা বের হচ্ছেন? গত ১৬ বছর বাংলাদেশের যে আইন আদালতের যে বিচার ব্যবস্থা, সেখানেও একটা স্বৈরাচারী মনোভাব। এটা আদালতের এখতিয়ার। এটা আদালত থেকে লফুলি বের হয়েছে। হয়তোবা কারো সাজা হলে সেটা আপিলের মাধ্যমে বের হয়েছে, অথবা তার কারো সাজা না হয়ে থাকলে তারা জামিন আবেদনের মাধ্যমেই জামিন নিয়ে বের হয়েছে। গত ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আরও ৫ জন গত ১ মাসে জামিনে মুক্তি পেয়েছেন। এরা হলেন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, এরপরে আছেন আব্বাস টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসু। গত ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইমন মুক্তি পান। একই সময় ইমনের প্রধান সহযোগী মামুনিও জামিনে মুক্তি পান। এর আগে ১২ আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যা সহ ১৩টি মামলা রয়েছে। আমি যদি সব মিলিয়ে বলি, এই যে যাদের বিরুদ্ধে যারা অপরাধী অথবা যারা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা আসলে কোন আইনে কিভাবে তারা বের হচ্ছেন? তারা তো যেহেতু রাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট, তারা যে আইনে আইন অনুযায়ী তো তারা বের হচ্ছে। আইন জি। কোর্ট যদি তাদেরকে, আদালত যদি তাদেরকে জামিন না দেয়, তাহলে তো তারা বের হওয়ার সুযোগ না, কিন্তু প্রশ্নটা এই কারণেই উঠছে যে হঠাৎ করেই আমরা দেখছি যে সবাই একটা মানে এই ১ মাস ১.৫ মাসের মধ্যে অনেকেই বের হচ্ছেন। এই জন্যই জানতে চাওয়া যে আসলে আহ, মানে কিসে তাদের কি সাজা শেষ হয়ে গেছে, নাকি তাদের বিরুদ্ধে যে তাদের যে সাজা দেয়া হয়েছিল সেটার মধ্যে কোনো আইনি জটিলতা রয়েছে? তাদের যে সাজা দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা বলতে গেলে আপনি একটু ব্রিফলি বলতে, বলেন বলেন। আপনার জি। মিডিয়া মিডিয়ারও অবগত আছে। এই গত ১৬ বছর বাংলাদেশের যে আইন আদালতের যে বিচার ব্যবস্থা, সেখানেও একটা স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী ওইখানে আসলে আইন আদালত নিয়ে কথা বলাটা আদালত অবমাননা হয়ে যায়। তো যতটুকু সেক্ষেত্রে বলা যায়, যতটুকু বলা যায়। জি। আর কি। আর এই যারা বেশিরভাগ যে আপনি যারা বললেন যে এদের বিরুদ্ধে এতগুলো মামলা, এদের বিরুদ্ধে মামলা, তো এক্ষেত্রে অনেকেরই, যাদের মধ্যে কোনো বিএনপির সংশ্লিষ্টতা বা জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে, মোট কথা যে আওয়ামী বিরোধী কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে, তাদের বিরুদ্ধে একটা মামলা হলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩50 মামলা আছে। হাবিবুর হাবিবুল খান সোহেল, আমাদের সোহেল ভাইয়ের বিরুদ্ধে ৪৫০টা মামলা। তারপরে সাইফুল আলম নিরূপ ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৬০০ মামলা। তো এই রাজনৈতিক ভাবে আর কি মামলা হলো। তারা যে আপনি যে সন্ত্রাসীদের কথা বললেন, আসলে তারাও এই সন্ত্রাসী না হলেও এই স্বৈর শাসক, যে স্বৈর শাসনটা দেশে ছিল, এদেরকে অনেক ক্ষেত্রে সন্ত্রাসী একটা ট্যাগ দিত। তা আমি ওইদিকে আর না গেলাম। যেহেতু আপনি জামিনের বিষয়টা বলছেন, জি। আদালত জামিন দিতে পারে, আদালত জামিন কাউকে নাও দিতে পারেন। এটা আদালতের এখতিয়ার। এটা আদালত থেকে লফুলি বের হয়েছে। হয়তোবা কারো সাজা হলে সেটা আপিলের মাধ্যমে বের হয়েছে, অথবা তার কারো সাজা না হয়ে থাকলে তারা জামিন আবেদনের মাধ্যমেই জামিন নিয়ে বের হয়েছে। এটা আদালতের এখতিয়ার। আদালত জামিন দিয়েছে, প্রসিডিং মতে তারা আদালত জেল। জি। এবং একটু ফিরে যেতে চাই যেই বিষয়টাতে, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর যে আপনার ফোন আলাপে তার যে দাবি, যে অডিওটি ফাঁস হয়েছে, অথবা আপনি যেমনটা তার পদত্যাগের বিষয়ে লিগ্যাল বিষয়টি বলছিলেন, যে এর মধ্যে তিনি কিন্তু আরও বেশ কিছু বিষয় বলেছেন, যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন। এই ধরনের কোনো সম্ভাবনা, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফেরানোর জন্য কোনো আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে কিনা ভারত থেকে, এই বিষয়ে আপনার কি জানা আছে? আহ, আপনারা জানেন যে গত প্রায় ১৬ বছরে মধ্যে ওনার যে শাসনামলে ২০১০-এ একটা বিডিআর বিদ্রোহ হয়েছে। বিডিআর বিদ্রোহে তার এবং তার পরিবারের তাপস সহ একটা সংস্থা রয়েছে। এই সরাসরি এই বিডিআর বিদ্রোহে ওনার ইনভলভমেন্ট বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদিও বিডিআর বিদ্রোহ মামলাটা আবার রিভিউ হচ্ছে। তারপরে হেফাজত
নিধন যেটা আর কি, শাপলা চত্বর হেফাজত নিধনের আমরা অনেক ফুটেজ দেখতেছি, অনেক কিছু একটা আসতেছে। এই মামলাটাও এই বিষয়ে একটা মামলা হতে যাচ্ছে। এরপরে 24-এর যে গণহত্যা, এর এবং 16 বছরে গুম খুন যত কিছু হয়েছে সবগুলো তার ইন্ধনে। এখন এগুলো নিয়ে মামলা হচ্ছে। আপনারা 24-এর 5ই আগস্টের পরে প্রায় সারা দেশে অনেকগুলো মামলা হয়েছে, তাকে যে প্রধান আসামি অনেকগুলো মামলা। সরকার তো যেহেতু সে আসামি, আর সরকার তো আইনগত ভাবে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে প্রেরণের করি। আর সে দেশে যেহেতু সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হলে বাংলাদেশে তো তার উপর যে যদি শাস্তি হয় তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী অ্যাপ্লাই হবে বাংলাদেশ। সে মামলা যদি সে ডিসচার্জ পায়, অব্যাহতি পায়, খালাস পায়, সেক্ষেত্রে তো সে আসতেই পারে, তার দেশ। জি। এখন আমরা তো চাই যে যে কোনো প্রসিডিং হোক সে আসুক। সে আসলে তো দেখা গেল যে তার বিচারটা হলো, সে নির্দোষ হলে নির্দোষ, সে দোষী হলে দেশের মানুষ তার বিচার দেখবে, কারণ দেশের তো মানুষ তার বিচার। জি, জনাব ইব্রাহিম খলিল, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।